গত ক্লাসে আমরা সামেটরি ফাংশন এটা এবং এটা পড়ছিলাম এবং সেই সাথে সামেটরি ফাংশনের এই থিওরেমটা প্রমাণ করছিলাম। থিওরেম 44 যে যে কোনো একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের যে সামেটরি ফাংশনটা হয় সেটাও একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হবে। এবং এই প্রমাণটা করতে গিয়ে আমরা একটা লেমা ইউজ করছিলাম। আচ্ছা, এই যে এখানে এই লেমাটা হচ্ছে তোমরা আমি পরে এডিট করে দিব। এই লেমাটা আসলে গুরুত্বপূর্ণ, এটা পরেও লাগবে। যে এখানে দেখো যে এফ অফ এম এন, যেটা প্রমাণ করতে গিয়ে আমরা বলছিলাম যে ডি যদি এম এন যদি একটা এম আর এন যদি একটা রিলেটিভলি প্রাইম পজিটিভ পেয়ার হয়, অর্থাৎ দুইটা কোপ্রাইম নাম্বার হয়, তাহলে ডি একটা তাদের ডিভিজর হলে ডিটাকেও আসলে আমরা এরকম কম্পোজিশন করতে পারবো, যে ডিকম্পোজ করতে পারবো, যে একটা ডিভিজর ডি ওয়ান হবে এম এর ডিভিজর, আর একটা ডিভিজর ডি টু হবে এন এর ডিভিজর, এবং সেই দুইটা ডিভিজরও আবার একে অন্যের সাথে কোপ্রাইম হবে, অর্থাৎ ডি ওয়ান ডি টু জিসিডিও ওয়ান হবে। তুমি এম এন এর যে কোনো ডিভিজরকেই এভাবে দুইটা আরো দুইটা ডিভিজরে, এম এর একটা ডিভিজর আর এন এর একটা ডিভিজরের গুণফল হিসেবে লিখতে পারবা। তো এই জিনিসটা হচ্ছে লেমা 3.7 এ প্রুফ করা আছে রোজেনের বইয়ের, সম্ভবত পেজ নাম্বার 177। তো এটা রোজেনের বই থেকে দেখে নিবা, প্রুফটা খুবই ইজি। জাস্ট আমাদের ওই যে প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন যেই থিওরেম, যে যে কোনো নাম্বারকেই তুমি প্রাইমের ফ্যাক্টর হিসেবে লিখতে পারবা আহ, অনেকগুলো প্রাইমের গুণফল হিসেবে, সেটা ইউজ করেই করা হয়েছে। খুব কঠিন কিছু না, নর্মাল ডিভিজরের আইডিয়া। সো এটা তোমরা পারবা আশা করি। এবং এটা আমি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বললাম যে এই জিনিসটা এই প্রমাণে যেমন আমরা ইউজ করতেছি তেমনি সামনে আরো লাগবে, ঠিক আছে? সো এটা আলাদাভাবে একটা অ্যাটেনশন ডিজার্ভ করে। শুধু এটাও পরীক্ষার প্রমাণ হিসেবে আসতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, নেক্সট, আজকে আমাদের যেটা শুরু করার কথা ছিল সেটা হচ্ছে the sum and number of divisor, sum of divisor function and number of divisor function। তো ডেফিনেশন তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে আসলে ডেফিনেশন কি হবে। সাম অফ ডিভিজর্স ফাংশন, তার মানে হচ্ছে সিগমা দিয়ে এটাকে আমরা হচ্ছে ডিনোট করি। তো সিগমা অফ এন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অল পজিটিভ ডিভিজর্স অফ এন। ম্যাথমেটিক্যালি যদি মানে নোটেশন ইউজ করে, সিম্বল ইউজ করে যদি লিখি, তাহলে হচ্ছে সিগমা এন ইকুয়ালস টু, এই যে সিগমা নোটেশনে সামেশন অফ ডি, যেখানে ডি গুলো হচ্ছে ডি ডিভাইডস এন। তো আমরা এখানে শুধু পজিটিভ ডিভিজর গুলো নিচ্ছি, এটা খেয়াল রাখো, কারণ নেগেটিভ নাম্বার গুলো তো যেই পজিটিভ সংখ্যাটা ডিভাইড করবে সেটা নেগেটিভ সংখ্যাটাও ডিভাইড করবে, এটা আমরা জানি ডিভিজরের সংজ্ঞা থেকে। তবে আমরা এখানে এই ডেফিনেশনে শুধুমাত্র পজিটিভ ডিভিজর গুলোই চিন্তা করতেছি। তো ফর এক্সাম্পল আমি যদি বলি যে সিগমা অফ 6 কত হবে, তাহলে আমরা জানি 6 এর ডিভিজর কত কত আছে, 1 আছে, 2 3 আর হচ্ছে 6। তাহলে এই সবগুলো ডিভিজর যোগ করতে হবে, পজিটিভ ডিভিজর গুলো। তাহলে যোগ করলে কত হয়? 6 3 9, 10 11 12, ঠিক আছে? আচ্ছা, তো এই সাম অফ ডিভিজর ফাংশনের সাথে আবার পারফেক্ট নাম্বারের একটা যোগসূত্র আমরা চাইলে করতে পারি। পারফেক্ট নাম্বারের সংজ্ঞাটা হয়তো তোমাদের অনেকেরই মনে আছে, যে কোন একটা নাম্বারের সবগুলো ডিভিজর যোগ করলে যদি সেই সংখ্যাটা ডাবল হয়, ঠিক আছে, বা প্রপার ডিভিজর গুলোর যোগফল যদি হচ্ছে ওই সংখ্যাটা সমান হয়, তাহলে সেটাকে আমরা পারফেক্ট নাম্বার বলি। অর্থাৎ প্রপার ডিভিজর বলতে ওই সংখ্যা ছাড়া, নিজে ছাড়া, প্রত্যেক সংখ্যাই নিজে নিজের একটা ডিভিজর, ওটাকে আমরা ইমপ্রপার ডিভিজর বলি। আর প্রপার ডিভিজর বলতে হচ্ছে এই ওই সংখ্যা ছাড়া যে ডিভিজর গুলো আছে সেগুলোকে বোঝায়। তাহলে 6 এর ক্ষেত্রে যেমন 1 2 3 হচ্ছে প্রপার ডিভিজর, আর 6 নিজে হচ্ছে ইমপ্রপার ডিভিজর। তো তুমি যদি 1 2 3 যোগ করো, তাহলে কত হয়? 6 হয়। তার মানে পারফেক্ট নাম্বার দুভাবেই বলে, যে একটা হচ্ছে যে প্রপার ডিভিজর গুলো যোগ করলে যদি ওই সংখ্যার সমান হয়, তাহলে ওই সংখ্যাটাকে আমরা পারফেক্ট নাম্বার বলি। অথবা অন্যভাবে বললে সবগুলো ডিভিজর তাহলে যোগ করলে ওই সংখ্যা ডাবল হইতে হবে, বুঝাই যাচ্ছে, কারণ একটাই ইমপ্রপার ডিভিজর, সেটা হচ্ছে ওই সংখ্যা নিজে। সো যদি তুমি ওই সংখ্যাটাকে সহ যোগ করো, তার মানে সবগুলো ডিভিজর যোগ করো, তাহলে ওই সংখ্যা ডাবল হইতে হবে। অর্থাৎ সিগমা এন ইকুয়ালস টু, যদি টয়েস এন হয় কোন একটা সংখ্যার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে সেই এনটাকে আমরা বলি হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। তো যাই হোক, পারফেক্ট নাম্বার নেক্সট আমরা এরপরে আবার পড়বো, কিছু পারফেক্ট নাম্বারের সংক্রান্ত থিওরেম প্রমাণ করব। তো এই গেল হচ্ছে সিগমা এন এর ডেফিনেশন। এরপর আসতেছে টাউ এন, এটাকে আমরা বলি হচ্ছে নাম্বার অফ ডিভিজর ফাংশন। তো বোঝা যাচ্ছে যে কয়টা ডিভিজর আছে, মানে পজিটিভ ডিভিজর আছে, নাম্বার অফ পজিটিভ ডিভিজরস অফ এন। তার মানে এটাকে তাহলে আমরা সামেশন নোটেশনে এইভাবে লিখতে পারি যে টাউ এন সমান সমান সামেশন ডি ডিভাইডস এন। এখানে কি কি লেখা আছে দেখো তো, 1। এটা বোঝা যায় কিনা? এই 1 নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে 1 দিয়ে আসলে কি কি হলো?
কেউ কোনো কথা বলে না কেন? শোনা যাচ্ছে না নাকি? হ্যালো? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে একটু ব্যাখ্যা করো এটা যে এই যে সামেশন ডি স্যার ডিভাইডস এন। 1 দিয়ে এখানে আসলে বোঝাচ্ছে যে যদি একটা ডিভিজর থাকে তাহলে তার জন্য আমরা একটা এক যোগ করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে একটা করে ডিভিজর পাওয়া মাত্রই একটা এক এক যোগ হবে। ঠিক আছে? অর্থাৎ কাউন্টারের মতো আরকি। প্রোগ্রামিং এর সেন্সে বললে কাউন্টারের মতো অনেকটা। আহ, যদি ওই যে ওরকম টাও অফ 6 যদি বের করতে চাই তাহলে হচ্ছে সামেশন ডি ডিভাইড 6 1। তার মানে প্রতিবার যখনই তুমি একটা ডিভিজর পাবা তখনই একটা করে এক যোগ করবা। তো প্রথমে যেমন 1 দিয়ে 6 কে ডিভাইড করা যায়, তাহলে একটা 1 লিখলাম। তারপরে 2 দিয়ে 6 কে ডিভাইড করা যায়, আরেকটা ডিভিজর পেয়েছি তাহলে আবার আরেকটা 1 লিখবো। ঠিক আছে? তারপরে আবার 3 দিয়ে যায় তাহলে আবার আরেকটা 1, তারপরে 6 দিয়ে যায় তাহলে আবার আরেকটা 1। তার মানে টোটাল 4। ঠিক আছে? অর্থাৎ যত যে কয়বার ডিভিজর পাবা সেই কয়টা এক যোগ করতে হবে, তাইলেই তোমার টোটাল কয়টা ডিভিজর আছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন এই সাম এবং নাম্বার অফ ডিভিজর ফাংশন এরা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন কি না সেই জিনিসটা আমরা চেক করতে চাই। থিওরেম 45। Theorem 45 বলতেছে যে the sum of divisors function sigma and the number of divisor functions tau are multiplicative functions. এখন এটার প্রমাণটা কিভাবে হবে বলো? ভেরি ইজি। গত ক্লাস যদি ঠিকমতো করে থাকো তাহলে এটা এটা মানে বলতে 10 সেকেন্ডের বেশি লাগা উচিত না। সিগমার ডেফিনেশনটা আমরা কি বলছি? সিগমা এন সমান সমান সামেশন ডি ডিভাইডস এন ডি। ঠিক আছে? এটা হচ্ছে সিগমার ডেফিনেশন। তো আমরা বলতে চাচ্ছি, আমরা এখন প্রমাণ করতে চাচ্ছি যে সিগমা ইজ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এখন তুমি একটা ওয়ে হচ্ছে সিগমা এম এন সমান সমান সিগমা এম ইন্টু সিগমা এন দেখানো, সেটা একটা ওয়ে। আর একটা ওই ওয়েতে না গিয়ে আমি বলতেছি যে অলরেডি আমরা যে সামেটরি ফাংশন যা পড়ে আসছি ওই আইডিয়া থেকেই, অর্থাৎ আমাদের এর আগে যে থিওরেমটা প্রমাণ করছিলাম, কোন একটা ফাংশন নিজে মাল্টিপ্লিকেটিভ হলে, থিওরেম 44 যেটা, নিজে মাল্টিপ্লিকেটিভ হলে তার সামেটরি ফাংশনটাও মাল্টিপ্লিকেটিভ হবে। থিওরেম 44 ইউজ করেই থিওরেম 45 প্রমাণ করা যাবে। আমি বলে দিলাম, যাও এখন বলো দেখি কিভাবে। এনিওয়ান, কোনো আইডিয়া? থিওরেম 44 থেকে ইউজ করে কিভাবে আমরা থিওরেম 45 প্রমাণ করতে পারি? কারো কোনো আইডিয়া নাই? কি ব্যাপার? নাকি কেউ সাথে নাই, ক্লাসে নাই, কোনটা? কাউকে? অপূর্ব রয় আসো? অপূর্ব হ্যাঁ স্যার। রয়, হ্যাঁ তোমার স্যার কোনো আছে। আইডিয়া? না স্যার, বুঝতেছি না। বোঝা যাচ্ছে না? রেজাউল করিম, জি অনেকদিন। রেজাউল না রিয়াজুল? স্যার, রেজাউল। হ্যাঁ রেজাউল, তোমার কি অবস্থা বলো দেখি, তোমার কোনো স্যার, আইডিয়া আছে কিনা? না স্যার। কি ব্যাপার বাবা, কেন আইডিয়া নাই এটাই তো বুঝলাম না। আচ্ছা, থিওরেম 44 এ কি বলছে সেটা বলো আমার একটু। রেজাউল, তুমি বলো যে থিওরেম 44 এ কি বলা আছে। স্যার, এফ মাল্টিপ্লিকেটিভ ফাংশন হইলে স্যার ওই যে মানে যদি এম এন আকারে থাকে তাহলে ওটাকে ভাঙা আবার মাল্টিপ্লিকেটিভ লেখা যায়, এটা বলছে। মানে স্মল এফটা যদি মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে ক্যাপিটাল এফ মানে ওই স্মল এফ এর যে সামেটরি ফাংশনটা সেটা সেটাও আবার multiplicative মাল্টিপ্লিকেটিভ হবে, তাই তো? জি স্যার। এখন এই আইডিয়াটা ইউজ করে আমি বলছি যে সিগমাটাকে মাল্টিপ্লিকেটিভ প্রমাণ করো। এই যে সিগমা মাল্টিপ্লিকেটিভ প্রমাণ করতে বলছি না, সিগমা এবং টাও দুইটাই মাল্টিপ্লিকেটিভ প্রমাণ করতে বলছি, আগে সিগমাটা করি। তো সিগমাটা যে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন এটা প্রমাণ করতে হবে এই থিওরেম 44 এর আইডিয়াটা অ্যাপ্লাই করে।
কিরে বাবা? আর তো এমএন ছিল আর এখানে একটা, সেদিন বুঝতেছি না স্যার। আহা, একটা দুইটার ব্যাপার না তো। এই দেখো, কারো কোনো আইডিয়া নাই, আমি তো হতাশ হইলাম। এই আগের ক্লাস ঠিক মতো বুঝলে তো এখন এতক্ষণে আইডিয়া চলে আসা উচিত। আমরা প্রমাণ করলাম থিওরেম 44 এ যে এরকম একটা স্মল এফ, সেটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন তোমার দেওয়া আছে, তুমি জানো। তাহলে ক্যাপিটাল এফ, যেটা ডেফিনেশন হচ্ছে এরকম যে এফ অফ এন, ক্যাপিটাল এফ অফ এন এর ডেফিনেশন কি ছিল? সামেশন ডি ডিভাইডস এন, সামেটরি ফাংশনের ডেফিনেশন এফ অফ ডি, এরকম না? যে ক্যাপিটাল এফ অফ এন সমান সমান সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি, স্মল এফ অফ ডি। তাহলে এই সামেটরি ফাংশনটাও মাল্টিপ্লিকেটিভ হবে, এটা আমরা থিওরেম 44 এ প্রমাণ করে আসছি। এখন আমি বলতেছি যে সিগমা এন সমান সমান, একটু আগে যে আমরা লিখলাম যে সিগমা এন ডি ডিভাইডস এন ডি, এই সিগমা এনটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন প্রমাণ করো ইউজিং দিস প্রিভিয়াস থিওরেম। তাহলে এখনো তো আইডিয়া চলে আসা উচিত, কি ব্যাপার বুঝলাম না। এই আর কই, দেখি কারে জিজ্ঞেস করা যায়। লতিফুর রহমান ইমাম, তোমার কোনো আইডিয়া আছে? তুমি তো যে কোডটা ক্র্যাক করছিলা, দেখি তোমার এই ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা। লতিফুর রহমান ইমাম, তুমি আমার কথা শুনতে পেলে রেসপন্স করো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি তো ওই যে আমার যে কোডটা দিছিলাম সেটা তো ব্রেক করতে পারছিলা যেভাবেই হোক। এখন দেখি এই ক্ষেত্রে তোমার ইনটিউশন কতটুকু কাজ করে। কোনো আইডিয়া আছে তোমার মাথায়? কিছু আসে? স্যার সামেটরি ফাংশনটা স্যার আমি গতদিন ক্লাসে ঠিকমতো মনোযোগ ছিলাম না। আচ্ছা, স্যার তাহলে আমি বলতে পারি? আচ্ছা ঠিক আছে লতিফুর রহমান, ঠিক আছে, সত্য কথা বলছো, ধন্যবাদ। তবে গত দিনের ক্লাসে ছিল না, যেহেতু রেকর্ডেড ক্লাসে ভিডিওটা ছিলাম তো। স্যার, মনোযোগী ছিলাম না স্যার। আচ্ছা, মনোযোগী ছিল না, হোয়াটএভার, যাই হোক, মানে মনোযোগী না থাকলে আসলে ওটাকে ক্লাসে থাকা বলে না। তো সেটাই তুমি পরবর্তীতে দেখে নিতে, রেকর্ডেড ভিডিওটা, লেকচার গুলো দেখে নেওয়া উচিত ছিল। আচ্ছা হোয়াটএভার, ঠিক আছে। তরিকুজ্জামান শাকিল, হ্যাঁ বলো। বলতে পারি? হ্যাঁ বলো বলো, স্যার হচ্ছে শিওর। এখানে স্যার এফ অফ ডি সমান হচ্ছে ডি একটা ফাংশন, আর এফ অফ ডি ইকুয়াল ডি, এক্স্যাক্টলি, যেটা এই হ্যাঁ তারপর। ফাংশনটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। হ্যাঁ এই তো হয়ে গেল, একেবারে ইজি ইজি আইডিয়া, খুব কঠিন কিছু। এফ অফ তরিকুজ্জামান শাকিল যেটা বলছে যে আমি এই দুটার থেকে একটু ভালো করে তাকালেই বোঝা যায় যে আমি জানি যে এফ যদি মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে ক্যাপিটাল এফটা মাল্টিপ্লিকেটিভ হবে, এটা আমি প্রমাণ করে আসছি। এখন এই দুইটাকে কম্পেয়ার করলে, যে এফ এর জায়গায় এখানে লিখছি সিগমা, আর ক্যাপিটাল এফ এর জায়গায়, আর স্মল এফ ডি এর জায়গায় এখানে লিখছি কি ডি, আর বাকি সবকিছু তো সেমই আছে। তার মানে আমি যদি এই এই যে ফাংশনটা, এটা স্মল এফটাকে আমি যদি ধরে নেই যে স্মল এফ অফ ডি সমান সমান ডি, মানে আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে, এফ অফ এন সমান সমান এন, আইডেন্টিটি ফাংশন যেটা। তো আমরা অলরেডি জানি যে আইডেন্টিটি ফাংশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এটা আমি এর আগেও মাল্টিপ্লিকেটিভ ফাংশন পড়ানোর সময় তোমাদের দেখায় আসছি। সো এটা তোমরা প্রমাণও করতে পারবা, কোনো ব্যাপার না, মানে 1 মিনিটের ব্যাপার। সো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফাংশন যেটা, সেটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে যেহেতু আমার এই ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে তার সামেটরি ফাংশন অর্থাৎ সিগমা, সেটাও মাল্টিপ্লিকেটিভ হবে। হয়ে গেল। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? থাকলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, তাহলে নেক্সট যেটা টাও, তাহলে টাওয়ারটা বলো, টাওয়ার ক্ষেত্রে কি হবে? টাওয়ার ডেফিনেশনটা কি দিছি? স্যার টাওয়ার ক্ষেত্রে এফ অফ ডি টা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, এফ অফ ডি হ্যাঁ ইকুয়াল 1। এক্স্যাক্টলি, ডি ডিভাইডস এন 1, তাহলে এখানে আমরা এফ অফ ডি মানে হচ্ছে 1 ধরে নিব, অর্থাৎ এফ অফ এন, এফ ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন ধরে নিব, যেটার ভ্যালু ফর অল এন, যেটার ভ্যালু হচ্ছে 1। তো এটাও একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, কারণ তুমি যে কোনো এম এন এর জন্যই নাও, এফ অফ এম এন যদি নাও কো প্রাইম হলে, এটা আসলে কমপ্লিটলি মাল্টিপ্লিকেটিভ। তো এফ অফ এম এন নিলে তাহলে এফ অফ এম এন এর ভ্যালু হচ্ছে 1, আর এফ অফ এম এর ভ্যালু 1, এফ অফ এন এর ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1 এফ অফ এম আর এফ অফ এন। তাহলে এই কনস্ট্যান্ট ফাংশনটাও তো মাল্টিপ্লিকেটিভ, সুতরাং এটার যে সামেটরি ফাংশন টাও এন, সেটাও মাল্টিপ্লিকেটিভ। তো
তাহলে এই কারণেই আমরা ওই যে থিওরেম 44টা ইউজ করতেছি, যেহেতু সিগমা আর টাও এরা হচ্ছে দুটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের সামেটরি ফাংশন বাই ডেফিনেশন। ঠিক আছে, আমাদের এই ডেফিনেশন অনুযায়ী, ডেফিনেশনের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে সিগমা আর টাও এরা হচ্ছে আসলে দুইটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের সামেটরি ফাংশন। একজন হচ্ছে আইডেন্টিটি ফাংশনের সামেটরি ফাংশন, আরেকজন হচ্ছে কনস্ট্যান্ট যে ওয়ান ফাংশন সেটার সামেটরি ফাংশন। তো যেহেতু এই ফাংশনগুলো মাল্টিপ্লিকেটিভ, তাহলে তাদের সামেটরি ফাংশনটাও মাল্টিপ্লিকেটিভ হবে অ্যাকর্ডিং টু থিওরেম 44। আচ্ছা, এটা আরো অনেকের পারা উচিত ছিল। শাকিলকে ধন্যবাদ, বাট বাকি যারা তারা আমার মনে হচ্ছে মনোযোগ দিয়ে কথা শুনতেছো না, বা আগের ক্লাসটা ভুলে গেছো। আগের ক্লাসে যা পড়ানো হয়েছে ওটা ঠিক মতো খেয়াল নাই, এই কারণে হয়তো ধরতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এরপর থিওরেম 46 এ যেটা আছে, পি যদি একটা প্রাইম নাম্বার হয় এবং এ যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে সিগমা পি টু দি পাওয়ার এ এটা বের করতে হবে, এবং টাও পি টু দি পাওয়ার এ এটা বের করে দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে যেটা হয়। আচ্ছা, আমরা ওই যে আগের স্টাইলই যাচ্ছি, অর্থাৎ আমাদের তো সিগমা যদি একটা বড় নাম্বারের সিগমা বের করতে বলি, তাহলে ওই যে আগের মতোই সমস্যা হবে, মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন যদি যাই প্রত্যেকটা করে ডিভিজর বের করে যোগ করতে করতে, তাহলে তো অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে প্রাইমের ক্ষেত্রে বের করব, তারপরে প্রাইমের মাল্টিপ্লিকেটিভ যেহেতু প্রমাণ করছি, সুতরাং যে কোনো নাম্বারকে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করে লেখা যাবে, ওটা দিয়ে করে ফেলতে পারবো। এখন তাহলে দেখি এটা প্রমাণ করা যায় কিভাবে, যে পি টু দি পাওয়ার এর যে কোনো একটা নাম্বার যদি হয়, পি যেখানে প্রাইম, এ একটা পজিটিভ ইন্টিজার, সেটার ক্ষেত্রে সেটার সিগমার ভ্যালু হবে এই দিস, ঠিক আছে, আর টাও এর ভ্যালু হবে দিস। এটা কিভাবে আসে? এটাও খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের লাগবে হচ্ছে পি টু দি পাওয়ার এ যে নাম্বারটা, সেটা সবগুলো ডিভিজর লাগবে, তাই তো? সবগুলো ডিভিজরের যোগফল হচ্ছে সিগমা, আর কয়টা ডিভিজর আছে সেটা হচ্ছে টাও। তো এখন বলো, পি টু দি পাওয়ার এ যেখানে পি একটা প্রাইম নাম্বার, সেটার ডিভিজর গুলো কারা কারা? এই পি টু দি পাওয়ার এ কে কে ডিভাইড করতে পারে? সর্বপ্রথম ডিভিজর কত হবে? স্যার 1। হ্যাঁ, 1। তারপর 1 দিয়ে তো ডিভাইড করা যাবে, তারপর পি। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ পি যেহেতু একটা প্রাইম নাম্বার, তাহলে পি টু দি পাওয়ার এ কে পি দিয়ে ডিভাইড করতে হবে। পি দিয়ে ডিভাইড করা যাবে নিঃশেষে। এছাড়া এক আর পি এর মধ্যে যে নাম্বারগুলো আছে, সেগুলো কোনোটা দিয়ে ডিভাইড করা গেলে তো আর পি প্রাইমই থাকলো না, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে হবে পি So 1 স্কয়ার। থেকে p to the power a পর্যন্ত। হ্যাঁ এক্স্যাক্টলি, পি কিউব। তাহলে আলটিমেটলি এইভাবে যাবে হচ্ছে পি টু দি পাওয়ার এ পর্যন্ত। তাহলে এখন বলো, এখানে কয়টা ডিভিজর আছে? কয়টা স্যার ডিভিজর আছে a বলো? প্লাস 1 সংখ্যক। a প্লাস 1 সংখ্যক ডিভিজর আছে, ঠিক আছে, কারণ এই যে এখানে 1 1 2 3 আপ টু a, আর এখানে আরেকটা আছে। তাহলে a প্লাস 1 সংখ্যক, সুতরাং টাও অফ পি টু দি পাওয়ার a সমান সমান a প্লাস 1 প্রমাণ হয়ে গেল। আর সিগমা পি টু দি পাওয়ার a কি হবে? এই সবগুলোর যোগফল, তার মানে হচ্ছে 1 প্লাস p, এই যে এখানে যে লাইনটা লেখা আছে 1 প্লাস p প্লাস p স্কয়ার প্লাস আপ টু p টু দি পাওয়ার a। এটা একটা কি সিরিজ স্যার বলো? জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, জিওমেট্রিক সিরিজ। কমন রেশিও কত? স্যার পি। p। সুতরাং এটাও তোমরা জিওমেট্রিক সিরিজের ফর্মুলা দিয়ে বের করলেই এটা চলে আসবে। ওকে, সো হয়ে গেল। নেক্সট যেটা আছে, এখন হচ্ছে ইন জেনারেল যে কোনো নাম্বারের জন্য n যদি একটা যে কোনো নাম্বার হয় যেটার প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশনটা দেয়া আছে p1 টু দি পাওয়ার a1 আপ টু ps টু দি পাওয়ার s, তাহলে তোমাকে দেখাতে হবে যে সিগমা n সমান সমান দিস। এটা দেখতে যদিও অনেক খুবই জঘন্য লাগতেছে, সোজা কথায় খুবই কমপ্লিকেটেড লাগতেছে, বাট জিনিসটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আর টাও এন যেটা, সেটা হবে এরকম। তো এটাও তো নিজেরা না করতে পারার কিছু নাই, কারণ আমরা সিগমা এন সমান সমান এই এন এর বদলে যদি এটা বসায় দিই এখানে সিগমা এন, তো আমরা অলরেডি জানি যে সিগমা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ প্রমাণ করে আসছি। তাহলে প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভাবে সিগমা, যেহেতু p1 p2 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, সো তাদের পাওয়ার গুলো একটা আরেকটার সাথে কো প্রাইম হবে। তো তার মানে আমরা এখানে সিগমা এন সমান সমান লিখতে পারবো হচ্ছে সিগমা p1 টু দি পাওয়ার a1, তারপরে সিগমা p2 টু দি পাওয়ার a2, এভাবে আপ টু সিগমা ps টু দি পাওয়ার as। তো এখন এই যে সিগমা p1 টু দি পাওয়ার a1, এটার একটু আগেই আমরা ফর্মুলা দিছি যে p টু দি পাওয়ার a থাকলে সেটার ফর্মুলা কি হবে, এই যে এটা হবে, ঠিক আছে। একইভাবে সিগমা p2 a2, সেটা হচ্ছে এই ফ্যাক্টরটা হবে, এই আলটিমেটলি এই পর্যন্ত হবে। তারপরে এটা হচ্ছে কম্প্যাক্ট নোটেশনে লেখা, আর কিছু না, ঠিক আছে। জাস্ট আগের থিওরেমটা অ্যাপ্লাই করলাম।
আর একইভাবে টাও এনটাও তাহলে বুঝতে পারতেছো, টাও যেহেতু মাল্টিপ্লিকেটিভ তাহলে টাও এরকম হবে, টাও এন সমান সমান টাও অফ এই যে p1 টু দি পাওয়ার a1 টাও অফ p2 টু দি পাওয়ার a2, ঠিক আছে, আলটিমেটলি টাও অফ ps টু দি পাওয়ার as। আর এখন টাও অফ p1 টু দি পাওয়ার a1 এর ভ্যালু কত, a1 প্লাস 1, এইমাত্রই প্রমাণ করলাম p টু দি পাওয়ার এর ভ্যালু হচ্ছে a প্লাস 1, তাহলে এখানে যেহেতু a1 আছে তাহলে হবে a1 প্লাস 1, তারপরে পরেরটা হবে a2 প্লাস 1, এভাবে আলটিমেটলি as প্লাস 1। তো আশা করি এগুলোতে কারো কোনো বুঝতে অসুবিধা নাই। তো দেখো আমাদের এই যে মাল্টিপ্লিকেটিভ যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা আসলে কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রপার্টি। এই প্রপার্টির কারণেই এই জিনিসগুলো আমরা খুব সহজে বের করতে পারতেছি। আচ্ছা, নেক্সট এখানে দুটা ভ্যালু বের করতে বলছে, সিগমা অফ 8100 এটা বের করতে বলছে, একইভাবে টাও। তাহলে এটা তো বের করতে পারবা নাকি, 8100 জাস্ট আমাদের কি লাগবে, প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশনটা লাগবে। তাহলে প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন করলে কত হয়, এটাকে কত 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 ইন্টু 100, 100 মানে হচ্ছে কি 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন হয়েছে না, হ্যাঁ 4 25 আর হচ্ছে, ঠিক আছে। তারপরে এখন তুমি হচ্ছে জাস্ট এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিবা। ওকে, সো এগুলো হয়ে গেল, এটা পারবা। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে দ্য ডিরিচলেট প্রোডাক্ট। ডিরিচলেট ওনার নাম শোনার কথা, অনেক ফেমাস একজন ম্যাথমেটিশিয়ান। আমরা এখন হচ্ছে ডিরিচলেট উনি একটা প্রোডাক্ট ডিফাইন করছে মাল্টিপ্লিকেটিভ ফাংশনের ক্ষেত্রে। এক সেকেন্ড, ওকে। তো ডিরিচলেট প্রোডাক্টটা হচ্ছে দুইটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন কিভাবে মানে একটা কিভাবে গুণ করতে হবে এরকম একটা উনি ফর্মুলা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমরা তো দুইটা ফাংশনকে অনেকভাবেই গুণ করতে পারতাম, ডিরিচলেট প্রোডাক্ট উনি যেভাবে গুণ করছে এভাবেই কেন করতে হবে, এটা আসলে আরেকটু পরে গেলে জিনিসটা ক্লিয়ার হতে পারবা। তো আপাতত আগে দেখি যে উনি কিভাবে ডিফাইন করছে, সেটা দেখে আসি। ডিরিচলেট প্রোডাক্ট অফ টু অ্যারিথমেটিক ফাংশনস, শুধু মাল্টিপ্লিকেটিভ না, যে কোনো অ্যারিথমেটিক ফাংশনের জন্য প্রযোজ্য। দুইটা অ্যারিথমেটিক ফাংশন এফ আর জি যদি তোমার দেয়া থাকে তাহলে তার ডিরিচলেট প্রোডাক্ট সেটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, এফ স্টার জি, এইভাবে ডিনোট করা হয়। এবং এটাকে ডিফাইন করা হয়েছে ফর অল ইন্টিজার, এইভাবে ডিফাইন করা হয়েছে। দেখো যে এফ স্টার জি অফ এনি ইন্টিজার সমান সমান হবে ডি ডিভাইডস এন, অর্থাৎ ওই আগের মতো পজিটিভ ডিভিজর গুলো আমার লাগবে, ওই এন এর কোন কোন পজিটিভ ডিভিজর গুলো আছে, তো সেই পজিটিভ ডিভিজর গুলো যখন তুমি পেয়ে যাবা তখন সেগুলোকে এই যে এইভাবে গুণ করে তারপরে যোগ করতে হবে। এই যে এফ অফ ডি সেটার ভ্যালু ইন্টু জি অফ এন বাই ডি, অর্থাৎ ওই ডি এর করসপন্ডিং যে আরেকটা ডিভিজর, মনে করো ডি যদি ডি কে ডিভাইড এন কে ডিভাইড করে, তার মানে তো তুমি ডিভিশন করার পরে আরেকটা যে নাম্বার পাবা সেটাও তো আসলে এন এর একটা ডিভিজর। ফর এক্সাম্পল 3 হচ্ছে 6 কে ডিভাইড করে, তো ডিভাইড করলে ডিভিশন রেজাল্টটা কত হয়, 6/3 সমান 2, তার মানে এই যে 2 ও তো আরেকটা ডিভিজর। তো এই যে পেয়ারটা আছে, অর্থাৎ যে কোনো এই 3 ইন্টু 2 সমান 6, তাহলে এইটা হচ্ছে আমার ডি আর এইটা হচ্ছে কি এন বাই ডি, তাই না? তো এই এফ এর এফ ফাংশনটা ইভালুয়েট করতে হবে ডি তে, আর জি ফাংশনটা ইভালুয়েট করতে হবে এন বাই ডি তে। এরকম সবগুলো ডিভিজনের জন্য এই কাজ করতে হবে, ঠিক আছে। এবং এই এগুলো গুণ করে দেন হচ্ছে এরকম যতগুলো টার্ম জেনারেট হবে সবগুলোকে যোগ করতে হবে। এটা হচ্ছে ডিরিচলেট প্রোডাক্ট করার ফর্মুলা। এখন এইভাবে ডিফাইন করার কারণ হচ্ছে যে এইভাবে ডিফাইন করলে দেন আমরা দেখবো যে এই ডিরিচলেট প্রোডাক্ট দিয়ে আসলে অন্যান্য ওই আরো অনেকগুলো প্রপার্টি প্রুফ করা খুব ইজি হয়। এই কনভলিউশন, এটাকে ডিরিচলেট কনভলিউশনও বলা হয়, এখানে লেখাই আছে ডিরিচলেট কনভলিউশন। তো এই যে, তো এই কনভলিউশন বা এইভাবে করার কারণে, ডিফাইন করার কারণে আমরা পরবর্তীতে এই একটু পরেই আমরা দেখতে পারবো যে হচ্ছে দেখবো যে আরো অন্যান্য থিওরেম বা আরো অন্যান্য প্রপার্টি গুলো খুব সহজেই প্রমাণ করতে পারবো। এবং এরপরে আসবে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা, ওইখানেও দেখবা যে এই জিনিসগুলো কাজে লাগতেছে। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা লেখা আছে যে ডিরিচলেট প্রোডাক্টটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি,
ডেফিনেশনটাকে, এই ডেফিনেশনটাকে এইটা কি বোঝা যায় কিনা খেয়াল করে একটু দেখো তো, যে এই দুইটা আসলে সেম কথাই লেখা হয়েছে। ডি ডিভাইডস এন, এখানে ছিল ডি ডিভাইডস এন, সেখানে এখানে লেখা হয়েছে কি d1 d2 ডিভাইডস, সরি এখানে একটু ভুল হয়েছে বোধহয়। বলো তো এখানে কি ভুল হয়েছে, এটা যদি ধরতে পারো তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। কি লেখা উচিত ছিল বলো তো দেখি। কারে জিজ্ঞেস করা যায়? আব্দুর রহমান আছো নাকি? আব্দুর রহমান আমার কথা শুনতে পাচ্ছ? আব্দুর রহমান, কোনো খবর নাই। জি স্যার। হ্যাঁ, আচ্ছা আব্দুর রহমান বলো, এই যে এখানে কি কি ভুল লেখা হয়েছে সেটা বলো। একটা টাইপো হয়েছে এখানে, এই যে এই জায়গাতে। আমি বলছি যে এই দুইটা ডেফিনেশন আসলে একই জিনিস। তুমি এতক্ষণ বোধহয় শোনো নাই কিছু ঠিক মতো। আচ্ছা আবার বলতেছি, এই ডেফিনেশন আর এই ডেফিনেশন দুইটা একই জিনিস। এখন এই ডেফিনেশনে লেখা হয়েছে ডি ডিভাইডস এন এফ অফ ডি জি অফ এন বাই ডি, আর এই ডেফিনেশনে লেখা হয়েছে ডি ওয়ান ডি টু, এখানে আমি বুঝছি এখানে একটা টাইপো আছে, একটু ভুল আছে, ঠিক আছে, এফ অফ ডি ওয়ান জি অফ ডি টু। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি ভুল আছে। পারবা কিনা সেটা বলো, না পারলে বলে দাও পারবো না, তাহলে আমি দেখি অন্য কেউ পারে কিনা। না স্যার। আচ্ছা ঠিক আছে, এনিওয়ান? স্যার ওখানে d1 ও n কে ডিভাইড করে, আবার d2 স্যার n কে ডিভাইড করে, এরকম হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু তখন সেক্ষেত্রে তো তুমি একই ডিভিজর দুইবার চলে আসতে, মানে ডি ওয়ান ডি টু দুইবার চলে আসতে পারে না, দুইটাই একই হতে পারে। আসলে এখানে লেখাটা উচিত, লেখাটা হবে ডি ওয়ান ডি টু ইকুয়ালস টু এন। এই যে একটু আগে যে আমি বললাম না যে তুমি যখন 3 দিয়ে 6 কে ভাগ করবা তখন আসলে তো আরেকটা ডিভিজর 2 ও তুমি পাবা 3 6 কে ডিভাইড করলে। তার মানে আসলে তুমি লিখতে পারো 3 ইন্টু 2 সমান সমান 6, যেখানে 3 টা হচ্ছে তোমার ডি আর 2 টা হচ্ছে কি এন বাই ডি, ঠিক আছে। এটা ডি আর এটা হচ্ছে এন বাই ডি, তো এই ডিটা হচ্ছে এখানে আর এন বাই ডিটা হচ্ছে এখানে। তো আমি যদি এটাকে বলি ডি ওয়ান, এভাবে তো লিখতে পারি যে ডি ওয়ান আর এটা হচ্ছে ডি টু সমান সমান এন। ডি ওয়ান ডি টু গুণ করে এন এর সমান যদি হয়, তাহলে ডি ওয়ানটা যাবে হচ্ছে এফ এর মধ্যে আর ডি টুটা যাবে হচ্ছে জি এর মধ্যে। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আসলে ডি ওয়ান ডি টু ইকুয়ালস টু এন লেখা উচিত ছিল, ডি ওয়ান ডি টু ইকুয়ালস টু এন। আচ্ছা, এটা আমি ঠিক করে দিব, অসুবিধা নেই। তো নেক্সট যেটা আসতেছে, শো দ্যাট দ্য ডিরিচলেট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। তার মানে তোমাকে দেখাতে হবে যে তুমি এফ স্টার জি করলেও যা আসবে, জি স্টার এফ করলেও তাই আসবে। কমিউটেটিভ প্রপার্টিটা দেখাতে হবে। এটা দেখানো যাবে না নাকি? সন্ধি শেখ, সন্ধি বলো তো কিভাবে দেখাবে এটা? জি স্যার। হ্যাঁ বলো এটা। ওখানে স্যার ডেফিনেশন ওখানে জি স্টার এফ দিয়ে করলেই তো হবে। হ্যাঁ, এফ স্টার জি করলে তো তোমার এই যে এইটা আসলো, আর জি স্টার এফ করলে তো তখন হবে কি, তখন আসলে এইটা অ্যাপ্লাই করলে সুবিধা নাকি এইটা অ্যাপ্লাই করলে সুবিধা বলো তো? দুইটা দিয়েই তুমি প্রমাণ করতে পারবে, বাট কোনটা ইউজ করলে বেশি, মানে কি বলবো, বেশি অবভিয়াস হবে? আমার কাছে তো শুরুটা লাগে স্যার। শুরুটা লাগে। জি স্টার এফ করলে তো তখন তুমি পাবা হচ্ছে এই প্রথমটা দিয়ে পাবা হচ্ছে জি অফ ডি আর এফ অফ এন বাই ডি, ঠিক আছে। জি স্টার এফ মানে এই অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ফর্মুলা, এফ স্টার জি হচ্ছে এফ জি, এভাবে এফ এফ আগে জি পরে, তাহলে জি স্টার এফ করলে জি আগে এফ পরে হবে। তো তখন এই দুইটা যে ইকুয়াল দেখাতে গেলে তো তোমাকে আগে বলতে হবে যে এফ অফ ডি জি অফ এন বাই ডি এটা আসলে ওই যে একই জিনিস, ওই জিনিসটা বুঝতে হবে। আর এটা দিয়ে করলে তো একেবারে একবারই হয়ে যায়, ঠিক আছে। কারণ এটা দিয়ে করলে কি আসবে, এফ জি অফ ডি ওয়ান আর এফ অফ ডি টু। এখন ওটা তো আমি ঘুরায় লিখতেই পারি, কোনো সমস্যা নাই, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তো ঠিক আছে, তাহলে কমিউটেটিভ প্রপার্টিও প্রমাণ করা হয়ে গেল যে এফ স্টার জি জি স্টার এফ দুটি আসলে একই।
এখন এই ডিরিচলেট প্রোডাক্ট এটাও মাল্টিপ্লিকেটিভ হয় কিনা দুটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের ক্ষেত্রে এটা দেখবো আমরা, যে যেই দুটা ফাংশনকে নিয়ে আমি ডিরিচলেট প্রোডাক্ট করতেছি সেই দুটা ফাংশন যদি মাল্টিপ্লিকেটিভ হয় নিজেরা, তাহলে তাদের প্রোডাক্ট যেটা ডিরিচলেট প্রোডাক্ট যেটা সেটাও মাল্টিপ্লিকেটিভ হবে, এটা বলতেছে থিওরেম 48। তাহলে এটা আগের মতো আবার আমাকে দেখাতে হবে যে এফ আর জি যদি মাল্টিপ্লিকেটিভ হয়, দুটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, তাহলে এফ স্টার জি অফ এম এন, এটা যদি আমি দেখাতে পারি যে এফ স্টার জি অফ এম ইন্টু এফ স্টার জি অফ এন এটা সমান, যেখানে এম এন হচ্ছে কোপ প্রাইম, তাহলে তো প্রমাণ হবে যে এফ স্টার জি অর্থাৎ ডিরিচলেট প্রোডাক্ট অফ এফ এন্ড জি ইজ মাল্টিপ্লিকেটিভ। তো আগের মতোই আমরা এম এন দুইটা কো প্রাইম নাম্বার নিলাম, তো তারপরে ওই যে লেমা 3.7 ওইটা চলে আসলো, যে তাহলে ডি ডিভাইডস এম এন হবে যদি এবং কেবল যদি ডি সমান সমান ডি1 ডি2 লেখা যায়, যেখানে ডি1 হচ্ছে এম কে ডিভাইড করবে, ডি2 হচ্ছে এন কে ডিভাইড করবে, এবং জিসিডি অফ ডি1 ডি2 এটা 1 হবে, এবং একই সাথে যেহেতু ডি1 ডি2 মানে জিসিডি 1 হবে, তাহলে ওই যে ডি1 এর সাথে যে করসপন্ডিং আরেকটা ডিভিজর অর্থাৎ এম বাই ডি1 আর ডি2 সাথে যে করসপন্ডিং আরেকটা এন বাই ডি2, সেই দুইজনও এম বাই ডি1 আর এন বাই ডি2 এরাও আসলে কোপ্রাইম হবে। এটা ওই লেমা 3.7 প্রমাণ করতে গেলেই তুমি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখি যে এফ স্টার জি অফ এম এন এটার ভ্যালুটা আসলে এটার সমান হয় কিনা। তো এফ বাই ডেফিনেশন ডিরিচলেট প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী তাহলে এইটা সমান সমান আমরা এই কথা লিখতে পারি যে সামেশন ডি ডিভাইডস এম এন এফ অফ ডি ইন্টু জি অফ এম এন বাই ডি। এখানে আগে মানে এন ছিল, এখন এন এর জায়গায় এম এন আছে, তাহলে এম এন লিখবো সব জায়গায়, ঠিক আছে? ওকে, নেক্সট তাহলে ওই যে এই একটু আগে যে আমরা লেমা বললাম সেই লেমা অনুযায়ী তাহলে আমরা এটা লিখতে পারি যে ডি এর জায়গায় লিখতে পারি ডি1 ডিভাইডস এম, ডি2 ডিভাইডস এম, আর এখন ওই ডি হয়ে যাবে কি ডি1 ডি2 এর গুণফল, তাহলে ডি1 ইন্টু ডি2, আর জি অফ এম এন ডি1 ডি2, সব জায়গায় ডি এর জায়গায় ডি1 ডি2 দিয়ে রিপ্লেস করে দিলাম। ওকে, এরপর যেহেতু আমাদের এফ আর জি বাই ডেফিনেশন বলা আছে তারা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশনস, ঠিক আছে? তো সুতরাং আমরা এবং ডি1 ডি2 এরাও হচ্ছে কোপ্রাইম নাম্বার, তাহলে সুতরাং এফ অফ ডি1 ডি2 কে লিখতে পারবো এফ অফ ডি1 ইন্টু এফ অফ ডি2। একইভাবে জি অফ এম এন বাই ডি1 ডি2, এটাও যেহেতু এম বাই ডি1 আর এম বাই ডি1 এই দুইটা নাম্বারও হচ্ছে কোপ্রাইম, সুতরাং আমরা জি অফ এম বাই ডি1 আর জি অফ এন বাই ডি2 লিখতে পারবো। ওকে, তো এরপরে এখানে যেহেতু এই যে আসলে কি চারটা প্রোডাক্ট এবং তারপরে সবগুলোর সামেশন, তো এটাকে আমরা ওই যে দুইটা সামেশন আগে আগে যোগ করে দেন গুণ করতে পারবো। গত ক্লাসে লাস্টে যেটা বুঝাইছিলাম এই থিওরেম 44 প্রমাণ করার সময়, যে তুমি কতগুলো প্রোডাক্টের যোগফল, এরকম প্রোডাক্টের যোগফল ধরো এ বি এ সি প্লাস এডি এরকম যদি থাকে, তাহলে আমি আগে এটা তো কমন নিয়ে লিখতে পারি, অথবা এভাবেও, হ্যাঁ, বি বি প্লাস সি প্লাস ডি, যে আগে যোগ করে তারপরে গুণ করা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যেটা একই কথা। তো এখানে এই যে আগে আর এখানে হচ্ছে আগে গুণ করে দেন হচ্ছে যোগ করা। তো এই গত ক্লাসেও যে আইডিয়াটা ইউজ করছিলাম লাস্ট প্রমাণের ক্ষেত্রে এই আইডিয়াটা সেখানে যাবে, যে এখানে আমরা হচ্ছে সবগুলো চারটা জিনিস প্রত্যেকটা যোগ গুণ করে দেন হচ্ছে টার্মগুলো যোগ করতেছি, এই যে সামেশন গুলো যে আছে। এক সেকেন্ড, মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়। আচ্ছা, তো যেখানে ছিলাম যে এখানে সামেশনটা হচ্ছে পরে করতেছি, তো আমি চাইলে দুইটাকে আলাদা আলাদা পার্ট করে করতে পারি, যে আমি এই এফ অফ ডি1 আর হচ্ছে এই জি এম বাই ডি1 এই দুইটা ফ্যাক্টর এদেরকে গুণ করে যোগ করব আগে, এই ডি1 ডিভাইডস এম, ডি1 ডিভাইডস যদি, কারণ এই দুইটা ফ্যাক্টরের মধ্যেই তো আমার ডি1 ইনভলভড আছে, তাই না? সো ডি1 ডিভাইডস এম এরকম যতগুলো ডি1 পাবো সেগুলোর জন্য আগে এই দুইটা ফ্যাক্টর গুণ করে যোগ করে নিব, তার সাথে তারপরে আবার গুণ করব হচ্ছে ডি2 ডিভাইডস এন ওই বাকি যে দুইটা ফ্যাক্টর আছে এফ অফ ডি2 আর জি অফ এন বাই ডি2, ডি2 এর উপরে যেই ফ্যাক্টর গুলো ডিপেন্ড করে আর কি। তো সেইগুলো এরকম যতগুলো ডি2 পাবো সেই প্রত্যেকটা ডি2 এর জন্য এই দুইটা ফ্যাক্টর গুণ করে দেন হচ্ছে তাদেরকে যোগ করে এরপরে পুরোটাকে গুণ করব, কোনো অসুবিধা নাই। এটা কারণ হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির জন্য দুটো রেজাল্ট সেমই আসবে। তো তাহলে এখন আমরা যদি তাকাই আবার ভালো করে, যে এই প্রথম সামেশন যেটা আছে, ফার্স্ট যে সামেশনটা আছে সেটা আসলে বাই ডেফিনেশন
এই যে d1 ডিভাইডস m f of d1 g of m by d1 এটা আসলে f স্টার g of m। আর সেকেন্ড যে সামেশনটা আছে সেটা আসলে বাই ডেফিনিশন f স্টার g of n। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে mn যদি কোপ্রাইম হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, সুতরাং f স্টার g ইজ অলসো মাল্টিপ্লিকেটিভ, মানে ডিরিচলেট প্রোডাক্টটাও মাল্টিপ্লিকেটিভ প্রমাণ হয়ে গেল। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে প্রুভ থিওরেম 44 ইউজিং থিওরেম 48। পরীক্ষায় অবশ্যই এভাবে লেখা থাকবে না, পরীক্ষায় থাকলে পুরোটা বলে দেয়া থাকবে এইটা এই জিনিসটা ইউজ করে এটা করো। তো এখন দেখি এটা কারো কোনো আইডিয়া আছে কিনা। অবশ্যই এখানে তো আমি হিন্টস দিয়েই দিছি, আর আইডিয়া জিজ্ঞেস করে কি লাভ। যে থিওরেম 44 এ কি ছিল মনে আছে কিনা, আবার আমি একটু মনে করাই দিই। যে যদি স্মল এফ একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় তাহলে তার সামেটরি ফাংশন ক্যাপিটাল এফ এটাও মাল্টিপ্লিকেটিভ ফাংশন হবে। ক্যাপিটাল এফ এর ফর্মুলাটা ছিল সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি। তো এখানে আমরা বলেই দিছি হিন্টস যে আসলে এই থিওরেম 44 যেটা, সেটা আসলে এই থিওরেম 48 এর একটা স্পেশাল কেস। থিওরেম 48 এ আমরা প্রমাণ করছি যে দুইটা ফাংশনের ডিরিচলেট প্রোডাক্ট হচ্ছে মাল্টিপ্লিকেটিভ হবে যদি ওই দুইটা ফাংশন নিজেরা মাল্টিপ্লিকেটিভ হয়। তো এখন তুমি এই থিওরেম 48 এ এই যে জি যেটা জি ফাংশন যেটা আছে আমাদের, জি ফাংশন যেটা অর্থাৎ জি অফ এই যে mn বাই ডি। তো এখন জি অফ n যদি তুমি হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনটা নাও 1, যে কোনো ইন্টিজারের জন্য জি এর ভ্যালু হচ্ছে 1, তাহলেই কিন্তু এই 44 থিওরেমটা তুমি পেয়ে যাবা। কারণ সেই ক্ষেত্রে এই ডিরিচলেট প্রোডাক্টের ভ্যালুটা কি আসবে বলো? এখানে সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি, এখানে জি অফ এন বাই ডি, তাই তো? তো জি অফ এন বাই ডি এর ভ্যালু কত? জি অফ এন যেহেতু আমি 1 নিছি, তাহলে জি অফ এন বাই ডি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এফ অফ ডি ইনটু 1, তার মানে ওটা তো আর না লিখলেই চলে, তার মানে সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি, তাই না? তার অর্থাৎ জি যখন তুমি ওয়ান ফাংশন কনস্ট্যান্ট ওয়ান ফাংশনটা নিবা তখন ওই ডিরিচলেট প্রোডাক্ট এফ আর জি এর ডিরিচলেট প্রোডাক্ট হয়ে যাবে আসলে এফ এর সামেটরি ফাংশনটা। এফ আর জি এর ডিরিচলেট প্রোডাক্ট আর ওই স্মল এফ এর সামেটরি ফাংশনটা আসলে একই ফাংশন হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু প্রমাণ করে ফেলছি যে ডিরিচলেট প্রোডাক্টও মাল্টিপ্লিকেটিভ হবে যদি এফ আর জি মাল্টিপ্লিকেটিভ হয়, তো আমার থিওরেম 44 এর হাইপোথিসিস অনুযায়ী ছোট এফ যেটা স্মল এফ সেটা তো মাল্টিপ্লিকেটিভ দেওয়াই আছে, আর এই যে জি যেটা আমি ধরে নিছি কনস্ট্যান্ট ওয়ান ফাংশন এটাও মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সুতরাং এই দুইজনের যে ডিরিচলেট প্রোডাক্ট সেটাও মাল্টিপ্লিকেটিভ হবে অ্যাকর্ডিং টু থিওরেম 48। আর সেই এই দুইজনের ডিরিচলেট প্রোডাক্টটাই আসলে কি স্মল এফ এর সামেটরি ফাংশনটা। তাহলে প্রমাণ হয়ে গেল যে সামেটরি ফাংশনটাও মাল্টিপ্লিকেটিভ। কার কোনো কোশ্চেন আছে? স্যার এই ডিরেক্টলি প্রোডাক্ট স্যার এই রুটটা কি স্যার স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ ফাংশনের জন্য কাজ করবে? বুঝি নাই, কি আবার বলো। স্যার এই ডিরেক্টলি প্রোডাক্টের রুলটা স্যার যে থিওরেমটা বলবেন এটা কি স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ ফাংশনের জন্য কাজ করবে? স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ বলতে কমপ্লিটলি মাল্টিপ্লিকেটিভ? স্যার এখন একটা টার্ম দেখছিলাম বইয়ে স্যার, যদি স্যার পাওয়ার এফ অফ পি টু দি পাওয়ার কে সমান এফ অফ পি হয় তখন স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ বলতেছিল। আমি ঠিক আসলে এই ব্যাপারে তো আইডিয়া নাই। স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ বলতে তুমি মানে আমি কমপ্লিটলি মাল্টিপ্লিকেটিভ যেটা সেটা তো তোমাদের পড়াইছি, বাট স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ বলতে কি বোঝাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। তাহলে আমাকে দেখতে হবে তুমি কোন বই, তাহলে আমাকে একটু বলো, তাহলে আমি সেখান থেকে দেখে আমি বলতে পারবো। রোজেনের এক্সারসাইজে ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রোজানের তুমি আমাকে তাহলে আইদার ক্লাসরুমে পোস্ট করো অথবা আমি নিজেই দেখবো না, যদি ওখানে মানে তুমি জানতে চাচ্ছ যে স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ এর ক্ষেত্রে ডিরিচলেট প্রোডাক্টটা ওই প্রপার্টিটা স্যাটিসফাই করবে কিনা, মানে দুটো ফাংশন যদি স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে তখন তাদের ডিরিচলেট প্রোডাক্টটাও স্ট্রংলি মাল্টিপ্লিকেটিভ হবে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি দেখে আমি তোমাকে জানাবো, ঠিক আছে? ওকে, নেক্সট যেটা এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে মোবিয়াস ফাংশন। তো মোবিয়াস ফাংশন, মোবিয়াস বুঝতে পারতেছো কোন একজনের ম্যাথমেটিশিয়ানের নাম। এখন এই মোবিয়াস ফাংশনটা প্রথম পিকুলিয়ার লাগতে পারে যে এইভাবে একটা ফাংশন ডিফাইন করার কি দরকার, বাট এটাও আসলে আমাদের কাজে লাগবে। আমরা স্মল এফ দেয়া থাকলে ক্যাপিটাল এফ বের করতে পারি। আসলে মেইনলি যে কাজে লাগবে সেটা হচ্ছে যে কোন একটা স্মল এফ দেয়া থাকলে তাহলে ক্যাপিটাল এফ এর ফর্মুলাটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি যে সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি। এখন উল্টাটা যদি করতে যাই, মানে ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো তাহলে আমার ধরো এই ফাংশনটা আমি জানি, ক্যাপিটাল এফটা জানি,
আমার স্মল এফটা জানা দরকার। তখন তাহলে কিভাবে হিসাব করতে হবে? এখানে তো স্মল এফ দেওয়া থাকলে তুমি এখান থেকে ক্যাপিটাল এফটা ক্যালকুলেট করতে পারবা, বাট উল্টা প্রসেসটা কিভাবে করা যায় তখন এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে তখন মোবিয়াস ফাংশন এই মিউ এন এইটা দেখলো যে এইটা হচ্ছে কাজে লাগে। আচ্ছা, তো আগে আমরা দেখি যে মোবিয়াস ফাংশনটা কি জিনিস বা কিভাবে ডিফাইন করা। তো মোবিয়াস ফাংশনও একটা অ্যারিথমেটিক ফাংশন, তার মানে সকল ইন্টিজার পজিটিভ ইন্টিজারের জন্য ডিফাইন্ড, ডিনোটেড বাই মিউ, এটাকে মিউ দ্বারা ডিনোট করা হয় এবং ডিফাইন করা হয়েছে এভাবে যে মিউ অফ এন সমান সমান 1 হবে যদি হচ্ছে এন এর ভ্যালু 1 হয়। এন এর ভ্যালু 1 হলে মিউ অফ এন এর ভ্যালু হচ্ছে 1। এরপর এন যদি হচ্ছে কতগুলো ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট হয়, এখানে দেখো দেওয়া আছে ইফ এন ইজ ইকুয়াল টু p1 p2 আপ টু pr, কতগুলো কতগুলো বলতে এখানে আর সংখ্যক ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট, প্রত্যেকটা প্রাইম একবার সিঙ্গেল একবার করে আছে, p1 এর পাওয়ার 1, p2 এর পাওয়ার 1, pr এর পাওয়ার 1, কোন প্রাইম একের অধিক নাই, ঠিক আছে, একাধিকবার নাই, মানে ঘাত হচ্ছে সবগুলোর 1। সো এরকম আর সংখ্যক প্রাইমের যদি প্রোডাক্ট হয়, ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে মিউ অফ এন এর ভ্যালু হবে -1 টু দি পাওয়ার আর, ঠিক আছে। আর আদারওয়াইজ এছাড়া অন্য যে কোনো কিছু হলে মিউ অফ এন এর ভ্যালু 0। তার মানে আমরা তিনটা কেস দেখলাম, এই তিনটা কেসের মধ্যে কি সব ইন্টিজার চলে আসে না, যে আইদার ইন্টিজারটা 1 হবে, অথবা সে হচ্ছে কতগুলো ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট হবে, অথবা সে কতগুলো রিপিটেড প্রাইমের প্রোডাক্ট হবে, মানে p1 এর পাওয়ার হয়তো থাকলো 2 বার, p2 থাকলো 3 বার, ঠিক আছে, এরকম। তো যদি হচ্ছে ডিস্টিংক্ট প্রাইমের পাওয়ার হয় প্রোডাক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে -1 টু দি পাওয়ার আর, আর অন্য সব ক্ষেত্রে 0। তাহলে এই যে এক্সাম্পল দেখো, মিউ অফ 1 যেহেতু n ইজ ইকুয়াল টু 1 হলে 1 হবে বলাই আছে, মিউ অফ 1 এর ভ্যালু 1, মিউ অফ 2 এর ভ্যালু কত দেয়া আছে বলো, -1 দেয়া আছে, কেন বলো তো? মিউ অফ 2 এর ভ্যালু -1 কিভাবে হলো? কারণ 2 হচ্ছে আমার নিজেই একটা প্রাইম নাম্বার, তো 2 কে আমি যদি এখন মানে প্রাইমের প্রোডাক্ট হিসেবে লিখতে চাই, তাহলে আসলে তো 2ই লিখতে হবে, আর তো নাই, ঠিক আছে। 2 তো আসলে নিজেই প্রাইম নাম্বার, তো সেটাকে তুমি ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট হিসেবে তো আর লিখতে গেলে জাস্ট তাকেই লিখতে হবে, আর কিছু নাই। তাহলে যেহেতু একজনই আছে, একটাই ডিস্টিংক্ট প্রাইমের, সে হচ্ছে প্রোডাক্ট, তাহলে আমার এখানে বাই ডেফিনেশন -1 টু দি পাওয়ার কত হবে, 1। আর সংখ্যক প্রাইম থাকলে -1 টু দি পাওয়ার আর হয়, তাহলে এখানে একটাই আছে, তাহলে -1 টু দি পাওয়ার 1, তার মানে -1। একইভাবে আমি যদি বলি মিউ অফ 3 এর ভ্যালু কত, 3 ও যেহেতু প্রাইম নাম্বার, তাহলে এটাও -1 টু দি পাওয়ার 1 হবে, তার মানে -1। এখন আসো মিউ অফ 4, মিউ অফ 4 এর ক্ষেত্রে আমরা কি দেখি, মিউ অফ 4 এর ক্ষেত্রে 4টাকে আমরা যেহেতু লিখতে পারি 4 = 2 স্কয়ার, তাহলে একটা প্রাইম এই যে রিপিটেড আছে 2, একটা প্রাইম মানে 2 × 2 অ্যাকচুয়ালি, তার মানে ডিস্টিংক্ট প্রাইমের গুণফল না এটা, এই একটা প্রাইমের পাওয়ার 2 আছে, তো যদি কোনো প্রাইম রিপিটেড থাকে তাহলে আমি বলছি যে সেটার ভ্যালু 0 হবে, এই যে থার্ড কেস, তাহলে মিউ অফ 4 হচ্ছে 0। এরপর তাহলে মিউ অফ 6, এটা তাহলে কিভাবে আসে, মিউ অফ 6 আমরা 6 কে কিভাবে লিখতে পারি, 6 = হচ্ছে এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে 2 × 3, আর কোনো ভাবে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন তো ইউনিক, সো এই একভাবেই হবে। এখন 2 এর পাওয়ারও 1, 3 এর পাওয়ারও 1, কোনো তার মানে কোনো প্রাইম রিপিটেড নাই, এবং এই দুইটা প্রাইম হচ্ছে ডিস্টিংক্ট প্রাইমের গুণফল, তাহলে 6 দুইটা ডিস্টিংক্ট প্রাইমের গুণফল, যেহেতু দুইটা ডিস্টিংক্ট প্রাইমের গুণফল, সুতরাং এটার ফর্মুলা হবে -1 টু দি পাওয়ার 2, তার মানে -1 স্কয়ার, দ্যাট মিন্স +1। এই যে মিউ অফ 6 হচ্ছে +1। ওকে, আচ্ছা, আশা করি বোঝা গেছে, মিউ নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এটাকে মোবিয়াস মিউ ফাংশনও বলি, আবার শুধু মিউ ফাংশনও বলি, মোবিয়াস ফাংশন তো বলি। আচ্ছা, তো এখন নেক্সট যেটা থিওরেম, ওই যে মোবিয়াস ফাংশন ডিফাইন করলেই এরপরে যেটা আসে, যেটা মাল্টিপ্লিকেটিভ কিনা এইটা প্রমাণ করা। তো এখন আবার আমাদের থিওরেম 49, এটা থিওরেম 49 বলতেছে যে মোবিয়াস মিউ ফাংশনটাও মাল্টিপ্লিকেটিভ হবে, এটা প্রমাণ করতে হবে। এটা রোজেনের বইতে আছে, আমি একটু ব্যাখ্যা করে দেই, তাহলে তোমাদের হয়তো ধরতে সুবিধা হবে। আমাদের দেখাতে হবে যে মিউ এটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তার মানে কি, যে কোনো দুইটা কোপ্রাইম পজিটিভ ইন্টিজার মিউ এম এন, এম আর এন যেখানে কোপ্রাইম পজিটিভ ইন্টিজার, তো সেটার ক্ষেত্রে দেখাতে হবে যে মিউ এম এন এর ভ্যালু সমান সমান মিউ এম ইন্টু মিউ এন এর ভ্যালু, তাই না, এটা দেখাতে হবে।
তো প্রথম আমরা হচ্ছে যদি এম আর এন দুইজনই যদি 1 হয়, যে এম ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু 1, দুইজনই যদি 1 হয়, তাহলে এম আর এন কি কোপ্রাইম তো নাকি? এম আর এম ও 1 আর হচ্ছে, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, এম আর এন দুইজনই 1 হলেও তো 1 আর 1 এর জিসিডি 1, তারা কোপ্রাইম। তাহলে সেই ক্ষেত্রে তো তুমি প্রমাণ করতেই পারবা, কারণ সেই ক্ষেত্রে মিউ অফ এম এন এর ভ্যালু কত আসতেছে? মিউ অফ 1 ইন্টু 1, তার মানে মিউ অফ 1, তার মানে হচ্ছে এটার ভ্যালু বাই ডেফিনেশন মিউ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1। আর মিউ অফ এম এর ভ্যালু কত? মিউ অফ এম এর ভ্যালু হচ্ছে মিউ অফ 1, তার মানে হচ্ছে 1। মিউ অফ এন এর ভ্যালু কত? মিউ অফ 1, এটাও 1। তাহলে সুতরাং মিউ অফ এম আর মিউ অফ এন এটা হচ্ছে 1 ইন্টু 1, তার মানে 1। তাহলে এই দুটা সমান, মিউ অফ এম এন সমান সমান মিউ অফ এম, মিউ অফ এন। এম এন দুইজনই যদি 1 হয় তাহলে ওকে ফাইন। এম আর এন এর যে কোনো একজন যদি 1 হয়, তাহলেও নিজেরা প্রমাণ করতে পারবা। যে কোনো একজন যদি 1 ধরে নাও, যে এম ধরো এম 1 আর এন যে কোনো সংখ্যা, তাহলেও তো এম আর এন কোপ্রাইম, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রেও ইজিলি প্রমাণ করতে পারবা, কারণ সেই ক্ষেত্রে মিউ অফ এম এন সমান সমান কি আসবে? এম এর ভ্যালু যেহেতু 1 ধরে নিছি, তাহলে 1 ইন্টু এন, তার মানে কি মিউ অফ এন, আর মিউ অফ এম ইন্টু মিউ অফ এন, এটার ভ্যালু কত আসে? মিউ অফ এম মানে হচ্ছে মিউ অফ 1, আর সরি, আর এখানে হচ্ছে মিউ অফ এন, এনই থাকলো, তো মিউ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু মিউ অফ এন, তাহলে আবার মিউ অফ এনই আসলো। তো এই দুটা ইকুয়াল, সুতরাং মিউটা এই ক্ষেত্রেও মাল্টিপ্লিকেটিভ প্রমাণিত হলো। এখন তুমি এম এম যদি 1 না ধরে যদি শুধু এন 1 ধরো, এম যদি নট ফিক্স ধরো, তাহলেও দেখবা যে দুইটার ভ্যালুই মিউ অফ এম আসতেছে। তাহলে আমরা এই কয়েকটা কেস তাহলে আমরা ক্লিয়ার হলাম। এখন নেক্সট যাই। এম এন সবসময় যে এম আর এন এর মধ্যে দুইজনই 1 হবে বা একজন যে কোনো একজন 1 হবে এরকম তো না। এখন যদি ধরি যে দুইজনই হচ্ছে মানে দুইজনের মধ্যে যে কোনো একজনের প্রাইম পাওয়ার ফ্যাক্টরে রিপিটেড প্রাইম আছে যে কোনো একজনের মধ্যে, ঠিক আছে? যে আমরা যে এম আর এন দুইটা সংখ্যা ধরছি কোপ্রাইম, এম আর একটা হচ্ছে এন, তো এম আর এন তারা কোপ্রাইম, ঠিক আছে? এখন তাদের তো প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন অবশ্যই করা যাবে। তো করলে ধরে নিলাম যে যে কোনো একজনের মধ্যে রিপিটেড প্রাইম আছে, অর্থাৎ কোনো একটা প্রাইমের স্কয়ার বা কিউব বা টু দি পাওয়ার 4 এরকম একের অধিক পাওয়ার আছে। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি হচ্ছে এম এন করবো, এই এম এন যে গুণফলটা, এম আর এন এর গুণফল, বলতো সেই গুণফলটার মধ্যেও ওই প্রাইমের পাওয়ারটা একাধিকবার থাকবে না? এটা তো ক্লিয়ারলি বোঝা যায়, কারণ এম এর প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন যা আর এন এর প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন যা, তুমি যখন এই দুইটা গুণ করবা তখন তো আসলে এই প্রাইম গুলো জাস্ট গুণ করা, তাই না? তো প্রাইম গুলো যখন গুণ করবা, তো এম এর মধ্যে যদি কোনো একটা প্রাইম একের অধিকবার থাকে, ধরো পি টু দি পাওয়ার এ আছে, যেখানে এ হচ্ছে গ্রেটার দ্যান 1, তাহলে যখন এই এম আর এন এর গুণফল যেটা, যে গুণফল যে সংখ্যাটা হবে সেখানের মধ্যেও তো পি টু দি পাওয়ার এটা অবশ্যই থাকবে। তো তখন আমি যখন মিউ অফ এম এন টা বের করতে যাব, তো তাহলে যেহেতু এম এন এর প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশনে একটা প্রাইম একের অধিকবার আছে, সুতরাং মিউ অফ এম এন এর ভ্যালু অবশ্যই 0 হবে। আবার অন্যভাবে মিউ অফ এম যেটা, যেহেতু এম এর মধ্যে একটা প্রাইম একের অধিকবার আছে, সুতরাং মিউ অফ এম এর ভ্যালু 0। আর মিউ অফ এন, এন এর মধ্যে আমি জানি না একের অধিকবার আছে কি নাই, এন নিয়ে আমার কোনো চিন্তাও নাই, কারণ হচ্ছে আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে। কারণ এখন এই মিউ অফ এম এর ভ্যালু যেহেতু 0, সেটাকে আমি মিউ অফ এন দিয়ে যদি গুণ করি তাহলে তো 0ই আসবে, তাই না? তাহলে সুতরাং এটাকে আমি লিখতে পারি মিউ অফ এম এন সমান সমান মিউ অফ এন ইন্টু মিউ অফ এন। এটা আমি এম এর মধ্যে যদি কোনো একটা প্রাইম একের অধিকবার থাকে সেটা দেখালাম। যদি এম এর মধ্যে না থাকে, যদি এন এর মধ্যে থাকতো, তাতেও একই ঘটনা ঘটতো, মিউ অফ এম এন এর ভ্যালু 0 আসতো, আর এই মিউ অফ এন এর ভ্যালু তখন 0 আসতো, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও তাহলে আমাদের প্রমাণ হলো। এখন এমনও হতে পারে যে না, এম আর এন কো প্রাইম এবং তাদের কারো মধ্যেই কোনো প্রাইম পাওয়ার একের অধিকবার নাই, তারা দুজনই কো প্রাইম নাম্বার এবং দুজনের কারো মধ্যেই প্রাইম একের অধিকবার নাই, প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে সেই ক্ষেত্রে এম এর ধরো, এম এর প্রাইম ফ্যাক্টরাইজেশন ধরো p1 p2 আপ টু p, ধরো লিখলাম ps সাপোজ,
এখানে আমি দেখো প্রত্যেকটার পাওয়ার কিন্তু 1 দিছি, কারণ আমি ধরে নিছি যে তারা একের অধিক পাওয়ার কোনোটার মধ্যেই নাই, অর্থাৎ রিপিটেড প্রাইম নাই। একইভাবে n এর প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন হবে ধরো q1 q2 আপ টু qt। তো তাহলে যেহেতু দুইজন এই m আর n দুইজনই কো প্রাইম নাম্বার, এই p1 p2 ps আর q1 q2 আপ টু qt এই এই দুইটা সেটের মধ্যে কোনো কমন প্রাইম থাকবে কিনা? এনিওয়ান? হ্যালো? না। হ্যাঁ, কেন থাকবে না? কোপ্রাইম হ্যাঁ, এক্স্যাক্টলি, যেহেতু তারা কোপ্রাইম নাম্বার, সুতরাং এই দুইজনের মধ্যে কোনো কমন প্রাইম থাকবে না, অর্থাৎ পি গুলো সব আলাদা আলাদা, একইভাবে এই কিউ গুলো সব আলাদা আলাদা, এবং কোনো পি এর সাথে কোনো কিউ এর মিল হবে না। কারণ যদি মিল থাকতো তাহলে তো এটা কমন ডিভিজর হয়ে যাইতো, এন কেও ডিভাইড করে এন কেও ডিভাইড করে, তাহলে সেক্ষেত্রে তো আর তারা কোপ্রাইম হতো না। সুতরাং আমার এই পি গুলো এবং কিউ গুলো সবই ডিস্টিংক্ট প্রাইম। তাহলে আমি যদি এম ইন্টু এন করি, তাহলে এম ইন্টু এন করলে কি আসবে? পি ওয়ান পি টু, এম এর ভ্যালু হচ্ছে পি ওয়ান পি টু আপ টু পিএস ইন্টু কিউ ওয়ান Q2 up to QT। যেহেতু কোনো ফ্যাক্টরি সেম না, সুতরাং ওই পাওয়ার সবগুলোরই কি 1 থাকবে, ঠিক আছে? সবগুলোর পাওয়ারই 1 থাকবে, সবগুলোই ডিস্টিংক্ট প্রাইম হবে। এখন তাহলে মিউ অফ mn এর ভ্যালুটা কত হবে বলো? মিউ অফ mn এর ভ্যালুটা কত আসবে? এনিওয়ান? -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার p প্লাস s প্লাস t, এক্স্যাক্টলি। যেহেতু আমার টোটাল এখানে প্রাইম আছে s প্লাস t সংখ্যক, তাহলে মিউ অফ mn এর ভ্যালুটা হবে -1 টু দি পাওয়ার s প্লাস t। আচ্ছা, মিউ অফ m এর ভ্যালু কত? -1 টু দি পাওয়ার s, যেহেতু m এর মধ্যে m হচ্ছে s সংখ্যক ডিস্টিংক্ট প্রাইমের গুণফল, আর মিউ অফ n এর ভ্যালু কত? -1 টু দি পাওয়ার t বাই ডেফিনেশন অফ মিউ, বিকজ n টা হচ্ছে আমার t সংখ্যক ডিস্টিংক্ট প্রাইমের গুণফল। তাহলে সুতরাং এই দুটাকে যদি গুণ করি, মিউ অফ n m ইন্টু মিউ অফ n, তাহলে কত আসে? -1 টু দি পাওয়ার s ইন্টু -1 টু দি পাওয়ার t, তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার s প্লাস t। দেখো তো ইকুয়াল আসছে না? এটাই তো হচ্ছে মিউ অফ mn এর ভ্যালু। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে মিউ অফ mn সমান সমান মিউ অফ n ইন্টু মিউ অফ n। তাহলে এই তিনটা কেসের বাইরে তো আর নাই, যে মিউ mn যে কোনোটা 1 হইতে পারে, অথবা তাদের যে কোনোটার মধ্যে একের অধিক মানে রিপিটেড প্রাইম ফ্যাক্টর থাকতে পারে, অথবা দুইজনের কারোর মধ্যে রিপিটেড প্রাইম ফ্যাক্টর নাই। এর বাইরে তো আর কোনো কেস হওয়া সম্ভব না। সো প্রত্যেক কেসেই আমরা প্রমাণ করলাম যে মিউ অফ mn সমান সমান মিউ অফ n ইন্টু মিউ অফ n, তার মানে মিউ হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তো নেক্সট যে থিওরেমটা আছে সেটা হচ্ছে summatory function of the Mobius function satisfies this। এটা তাহলে নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব না, এটা রোজনের বইতে আছে, তোমরা নিজেরাও চাইলে দেখতে পারো, একটু দেখে রাখলে তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে তাহলে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে এই পর্যন্তই।